আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। বর্তমান পরিস্থিতিতে দেশে সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার, দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাখমিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। এবং ঈদযাত্রা রেলের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। আকাশপথে ভাড়া বাড়ছে দ্বিগুণ, যাত্রী চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এর সিদ্ধান্ত ওই দলটিকেই নিতে হবে। এ অবস্থায় দেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট তারিখ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আমি পরিষ্কার করেই বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরই হতে পারে নির্বাচনের উপযুক্ত সময়। Will the Awami League be able to participate in those elections? নির্বাচনের দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি বলার কেউ না। নির্বাচনে কে অংশ নিতে পারবে কে নিতে পারবে না সে সিদ্ধান্ত শুধুমাত্রই নির্বাচন কমিশনের। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে বলে জানান। নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না মন্তব্য করে রিজভী বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না। জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চাইলেও সরকার তারিখ ঘোষণায় এখনো নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর। সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, স্বল্প মেয়াদী সংস্কারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও এ সময় মন্তব্য করেছেন সাবেক এই উপদেষ্টা।
বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিশেষ সাক্ষাৎকার দেন বার্তা সংস্থা রয়টার্সকে। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে তাৎক্ষণিক নির্বাচন হতে পারে বলে জানান তিনি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। এনসিপির আহ্বায়ক রয়টার্সকে আরও জানান, তার দল চায় সেকেন্ড রিপাবলিক তৈরি করতে, যেখানে কেবল সরকার নয়, পুরো নিয়ম কাঠামো পরিবর্তন করা হবে। বর্তমান সংবিধান ফ্যাসিবাদকে আশ্রয় দিয়েছে, ফলে এর পরিবর্তন করতে হবে বলেও মত তার। আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত ৫৪ বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন বলে জানিয়েছেন নাহিদ। শিগগিরই এনসিপি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নজর দেবে বলেও জানান তিনি। যে বাংলাদেশের যেই ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ধর্ম ইসলাম। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় ১৫,০০০ কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের ২৫০০ থানায়। এদিন ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে। লাকমিয়ার লাকি কপাল, ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১৫,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক ২ মামলা করেছে সংস্থাটি। ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ ২৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই আর ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও এ সময় জানিয়েছেন উপদেষ্টা। দুপুরে রাজধানীর পল্টনের ট্যুরিস্ট পুলিশ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় ২০ থেকে ২৫ জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা। সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো
অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে বলে জানালেন পুলিশের আইজি বাহারুল আলম। গত 16 বছর নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে বিচারকরা ফরমায়েশি রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রংপুরে এক কর্মশালায় তারা কথা বলেন। মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এই আয়োজনে অংশ নেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপদেষ্টা। পুলিশ সুপার আছেন, ওসিরা আছেন। কর্মশালায় অংশ নিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গত সরকার বাংলাদেশকে শাসনের নামে পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আয়নাঘরের সংস্কৃতি আর বাংলাদেশে থাকবে না। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত 16 বছর নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে ফরমায়েশি রায় দিয়েছে বিচারকরা। গোটা রাষ্ট্রযন্ত্রকে ক্রিমিনালাইজ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কার পক্ষে দাঁড়াবেন। আপনার যেই তরতাজা তরুণ সন্তান যে তার জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়েছিল তার পক্ষে দাঁড়াবেন, নাকি যে আপনার সহকর্মী যে এই অপরাধগুলো করেছে তার পক্ষে দাঁড়াবেন। রাতের বেলায় একদিনে 20টা 25টা 30টা সাক্ষী এনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সাক্ষী রেকর্ড করে রায় ঘোষণা করা হচ্ছে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণকে বড় অপরাধ হিসাবে গণ্য করে ব্যবস্থা নিতে হবে। It is hard crime, it is crime against our future generation. So how can it be a soft crime? খুন করে একটা মানুষকে মেরে ফেলে, কিন্তু বায়ু দূষণ দিয়ে তো আমরা প্রতি বছর 2 লক্ষ মানুষ মারতেছি। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খন্দকার মাহবুবুর রহমান। এ সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে তার প্রতিকার চান অংশগ্রহণকারীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাজনৈতিক ভাগ্য এদেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা তার। সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেছেন বিএনপির মহাসচিব। দেশের মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত ভবিষ্যৎ চায় বলে এ সময় মির্জা ফখরুল বলেছেন, দ্রুত গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ইফতার মাহফিলে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। Today, as we share this iftar, we are reminded of the values of justice, resilience and unity. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear, a swift return to democracy through a free and fair election. ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ, আর ঈদ যাত্রা শুরু 21 মার্চ থেকে। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।
ঈদ উপলক্ষে এবার মোট 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ঈদ কেন্দ্রিক রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী 14 মার্চ দেওয়া হতে পারে 21 মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সেই হিসাবে ট্রেনে ঈদ যাত্রা শুরু হতে পারে 21 মার্চ। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। এদিকে ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটেও। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি দাম ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিটই বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। অন্যদিকে উড়োজাহাজের সংখ্যা না বাড়লে যাত্রী চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্টটা অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে নানা কাপড়ের ভিড়ে এখনও বাঙালির পছন্দের শীর্ষে দেশি পোশাক। পশ্চিমা ধাঁচের পোশাক পাশে রেখে অনেকেরই প্রথম পছন্দ শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি। সঙ্গে তরুণরা ঝুঁকছে দেশি ফিউশনে তৈরি শ্রাগ, শার্ট, কুর্তির দিকে। ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে নান্দনিক ও আবহাওয়া উপযোগী পোশাকও। উৎসব মানেই নতুন নতুন পোশাক, আর এক্ষেত্রে নগরবাসীর অনেকেই ঝুঁকছেন দেশি পোশাকে। ঈদের সকাল মানে শাড়ি, পাঞ্জাবি কিংবা সালোয়ার কামিজ, তাই কেনাকাটা শুরুতেই দেশি ব্র্যান্ডগুলোতে ঢু মারছেন ক্রেতারা। আমার পছন্দ বাঙালি সুতি, 3 পিস শাড়ি। একটা সুন্দর পাঞ্জাবি পরলে দৃষ্টি আকর্ষণ হয় স্যার, এই জন্য একটা পাঞ্জাবি কিনতে আসছি। কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয় করা প্রতিটি পোশাক নির্বাচনে গুরুত্ব পেয়েছে উৎসব মুখরতা আর স্বস্তি। চেষ্টা করি যে দেশীয় পোশাকটাই প্রাধান্য দেওয়ার জন্য। যারা শাড়ি পছন্দ করে তাদের জন্য শাড়ি, বাবুর জন্য ফতুয়া। একটু বিকাল দিকে বের হব তখন একটু কটনের মধ্যে। দাম মনে হচ্ছে এবার ওকে। তরুণদের কথা চিন্তা করে বিভিন্ন ব্র্যান্ড পোশাকে রেখেছে আধুনিক কাট ও হালকা নকশা। গরমকে প্রাধান্য দিয়ে এবার কটন, হাফ সিল্কের উপরে, ফেব্রিক্সের উপর কাজ করা হয়েছে 90%-এর উপরে এবং প্রত্যেকটা ডিজাইনও খুব সুন্দর। শুরু থেকেই সাড়া মিলছে দেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোতে। 10 রোজার পর ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পুরোদমে জমে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। রমজানে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে ওই প্রতিষ্ঠানটি। আজ রাজধানীর 17টি স্থানে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। রমজান আসলেই হঠাৎ বেড়ে যায় নিত্যপণ্যের দাম, এতে দিশেহারা জনগণ। ক্রেতাকে স্বস্তি দিতে এবারে পণ্যের গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ।
রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 17টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজারে তো এরকম সস্তা মাল দেয় না, এখানে দেখা যাচ্ছে যে বাজারে যে রেট আছে এই রেটের চেয়ে কিছু না কিছু কম আছে। আমাদের জন্য উপকার, আমাদের মতো গরিব মানুষের জন্য উপকার। দামে কম পাচ্ছে, এই তো সুবিধা না আমাদের। এইখানে কম দামে সিটি গ্রুপের মানুষ মালটা দিতেছে, এইখান থেকে এই কারণে নিতেছি। অবশ্যই সুবিধা খুবই, এরকম আরো করা উচিত। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা, 500 গ্রাম গুঁড়ো দুধ মিলছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা কম, আধা লিটার পানিতে 10 টাকা সহ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড় থাকছে। ভোক্তাদের প্রয়োজন মতো পণ্য দিতে নিজেদের তৎপরতার কথা জানালো প্রতিষ্ঠানটির কর্মীরা। বাজার মূল্যের চেয়ে কম রেটে আমরা সেবা দিচ্ছি। প্রথম রমজান দিকে ইনশাল্লাহ এর ধারাবাহিকতা চলবে হচ্ছে শেষ রমজান পর্যন্ত। আমাদের 19টি প্রোডাক্ট ন্যায্য মূল্যে গ্রাহকদের এটা প্রতি বছরই দেয়, সেই বছরের তুলনায় এবারও ভালো কাস্টমারদের আপনার ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ হয় বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেনাপোল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় 6 ভারতীয় পাসপোর্টধারী ধরা পড়ল কাস্টমসের হাতে। তবে পরবর্তীতে এ ধরনের অপরাধ করবে না প্রতিশ্রুতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুর 2টার দিকে অভিযুক্তদের সোনালী ব্যাংক থেকে শাস্তিমূলক ট্যাক্স কেটে ছেড়ে দেওয়া হয়। এর আগে গোপন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের চেকপোস্ট কাস্টমসের কাছে সোপর্দ করে। অপরাধী 6 ভারতীয়র মধ্যে 4 জন নারী ও 2 পুরুষ পাসপোর্টধারী। এদিকে পাসপোর্টধারীদের ভ্রমণ করের রসিদ সঠিক কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য এনবিআর থেকে বন্দরের চেকপোস্ট কাস্টমসে তদারকি নেই বললেই চলে। এই সুযোগে প্রায়ই ভ্রমণ কর ফাঁকির ঘটনা ঘটছে, আর অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার এই খাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। নেত্রকোনার একটি গরুর খামারে পাহারাদারকে হত্যার পর গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এই খামারে থাকা 9টি গরুর মধ্যে 7টি নিয়ে যায় ডাকাতরা। সীমান্ত উপজেলা দুর্গাপুরের কাকইরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় একটি খামারে এই ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গিয়ে এমন ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানিয়েছেন, এটি ডাকাতি না অন্য ঘটনা তাও খতিয়ে দেখছেন তারা। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।